যে যার নিজের মতো তৈরি হয়ে এসছেন সেটাই পাঠ করবেন। আমি প্রথমে আজকে নবকুমার স্যারকে দেখছি, আপনি কি কিছু শোনাবেন? স্যার আপনি মিউটে আছেন। না না, আমাকে দেখা যাচ্ছে। আগের দিন না আমি ভিডিও করেছিলাম, আমাকে দেখা যায়নি। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা কবিতা আবৃত্তি করছি, পড়ছি আর কি। কবিতার নাম হচ্ছে পদ্মা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হে পদ্মা আমার, তোমায় আমায় দেখা শত শতবার, একদিন জনহীন তোমার পুলিনে, গোধূলির শুভ লগ্নে হেমন্তের দিনে, সাক্ষী করি পশ্চিমের সূর্য অস্তমান, তোমারে সপিয়াছিনু আমারও পরাণ। অবসান সন্ধ্যালোকে আছিলে সেদিন, নতমুখী বধূ সম শান্ত বাক্যহীন, সন্ধ্যা তারা একাকিনী সস্নেহে কৌতুকে, চেয়েছিল তোমা পানে হাসি ভরা মুখে। সেদিনের পর হতে পদ্মা আমার, তোমায় আমায় দেখা শত শতবার। নানা কর্মে মোর কাছে আসে নানাজন, নাহি জানে আমাদের পরাণ বন্ধন, নাহি জানে কেন আসি সন্ধ্যা অভিসারে, বালুকা শয়ন পাতা নির্জনে পারে। যখন মুখর তব চক্রবাক দল, সুপ্ত থাকে জলাশয়ে ছাড়ি কোলাহল, যখন নিস্তব্ধ গ্রামে তব পূর্ব তীরে, রুদ্ধ হয়ে যায় দ্বার কুটিরে কুটিরে। তুমি কোন গান করো আমি কোন গান, দুই তীরে কেহ তার পায়নি সন্ধান। নিভৃতে শরতে গ্রীষ্মে শীতে বর্ষায়, শতবার দেখাশোনা তোমায় আমায়। কতদিন ভাবিয়াছি বসি তব তীরে, পরজন্মে ধরায় যদি আসি ফিরে, যদি কোনো দূরতর জন্মভূমি হতে, তরিবে ভেসে আসি তব খরস্রোতে। কত গ্রাম কত মাঠ, কত ঝাউঝাড় কত বালুচর, কত ভেঙে পড়া পাড়, পার হয়ে ঠায় আসিব যখন, জেগে উঠিবে না কোনো গভীর চেতন। জন্মান্তরে শতবার যে নির্জন তীরে, গোপন হৃদয় মোর আসিত বাহিরে, আর বার সেই তীরে সে সন্ধ্যা বেলায়, হবে নাকি দেখাশোনা তোমায় আমায়। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর হয়েছে। স্যার আপনি কোথা থেকে বলছেন? আমি আসানসোল থেকে বলছি। আসানসোল। অনেক ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। এইভাবেই থাকবেন আমাদের সাথে। প্রতি সোমবার 4:30 থেকেই কবিতার ক্লাস হয়, আর বুধবার দিন হয় গানের ক্লাস। আমার ভিডিওটা দেখা যাচ্ছে, গতকাল আমি একটা স্পিচ দিয়েছিলাম, আমার ভিডিওটা এখন নাকি দেখা যায়নি। যাই হোক, আপনার হয়তো কোনো কিছু প্রবলেম ছিল আর কি। আজকে তো আপনার ভিডিওটাই প্রথম থেকে দেখতে পেলাম, তাই আপনাকে প্রথমেই ডাকলাম। আমি তো দেখতে পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি হয়তো বুঝতে পারছেন যে আমাকে দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আপনাকে। ঠিক ঠিক, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এরপরে লক্ষ্মীদি বলবে। তুই একজন বলুক, আমি তো বিরাট বলবো হয়ে আর কি। আচ্ছা, দেবযানীদি, দেবযানী দেখবেন দাঁতে দাঁতে কথা আরম্ভই করে দিয়েছে মনে হচ্ছে। বলতে থাকো। পিঠা করবে নাকি তাড়াতাড়ি করছো দেবযানীদি? আপনি মিউটে আছো? ম্যাডাম মিউটটা খোলো, মিউটটা খোলো। ঠিক আছে। দেবযানীদি পিঠে করবে, সেই জন্য তাড়াতাড়ি করে বলে চলে যাওয়া ভাবছে। না বলে চলে গেলে হবে না। ঠিক আছে, বলো। নমস্কার, আমি একটা পিঠে নিয়ে, যখন কথাটা উঠলো তখন পিঠে নিয়েই একটা আবৃত্তি করি। পিঠে নিয়ে রিসার্চ করে পতিত পাবন শেঠ। এ বছরেই পাটনা থেকে পেলেন ডক্টরেট। আজকে পিঠে ফোসকা কেন, আজকে পিঠে ফোসকা কেন, দেহে কষগত্ত। কোথায় পিঠের জন্মভূমি, স্বর্গ নাকি মর্ত? পাটিসাপটা নামটা কে করলো আবিষ্কার? কভাজ দিলে ডাইনে বায়ে উঠবে পরিষ্কার। পুলি পিঠের দুই ধারেতে দুটোই কেন লেজ? কোন সে পিঠে দারুণ মিঠে, খেলেই বারে তেজ।
কোন পিঠেটা খেলেই ভীষণ বাড়বে মনের জোর? কোন সে পিঠে চিবিয়ে খেতে রাত হয়ে যায় ভোর? কোন সালেতে সরু চাকলির প্রথম প্রচলন? কোন সালেতে মুগ চাউলির আদর সারাক্ষণ? কোন সে জেলার গোকুল গ্রামের কোন বাড়িতে কবে গোকুল পিঠে সর্বপ্রথম জন্ম নিল ভবে? কষের দুধে কঠপুলি ফুটবে কত ঘন্টা, হিসেব মতো মিলিয়ে নেবে তিথি এবং ঘন্টা। পুর কিসে হয় পুলি পিঠের কিংবা পাটি সাপটার? পুরটা কখন পুড়তে হবে, বিফোর নাকি আফটার? পৌষ পার্বণ উৎসবটার কোন কালেতে শুরু? কোন সালেতে শুরু? সর্বপ্রথম বাউনি বাঁধেন বিখ্যাত কোন গুরু? ভাজা ভিজে শুকনো সরস পিঠের কচ্ছ জাত, ঝালপুলি আর মিষ্টি পুলির মধ্যে কি তফাৎ? হাজার পিঠের হাজার নিয়ম, হাজার রকম স্বাদ, একটু এদিক ওদিক হলেই সবকিছু বরবাদ। এমনি করেই তথ্য লিখে পতিত পাবন শেঠ বিশ্ববাসীর মুন্ডুগুলো করেই দিলেন হেঁট। ফিলোসফিতে ডিফিল মেলে, লিটারেচারে ডিলিট, পিঠে লজিতে থিসিস লিখে ডিগ্রি পেলেন ডিপিট। ডিগ্রি নিয়ে পতিত পাবন ফিরল নিজের দেশে, গিন্নি দৌড়ে দাঁড়িয়ে আছে রণচণ্ডীর বেশে। ঘরের খেয়ে মিনসে বনের মোস্তাহাতে ছোটে, আসো আগে ঘা কত বসাই তোমার পিঠে। আকশে চিতই দুধ পুলি কিংবা পাটি সাপটা, বুঝবে মজা বউয়ের হাতে পিঠে খাওয়ার চাপটা। নমস্কার। বাহ, ম্যাডাম খুব সুন্দর, বাহ, ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে কবিতাটা এবং কবিতাটা কার লেখা? এটাও খুব সুন্দর আছে। ম্যাডাম কবিতার লেখক কে? কবিতা কার লেখা? জনৈক আমি লেখকের না পাইনি। অনেক রকম পিঠে খেলাম, ফেসবুক থেকে পেয়েছো? হ্যাঁ, অনেক রকম পিঠে খেলাম, পিঠে খাইয়ে দিলে আমাদের অনেক রকম একদম একদম কবিতার মাধ্যমে। চেষ্টা করছি। খুব ভালো, খুব ভালো চেষ্টা। ঠিক আচ্ছা, আছে। এরপরে কে হাত তুলবে? আচ্ছা দিদাদি, তোমাদের ভিডিওটার মাঝে কি একটা মানুষের চিহ্ন কিছু আসছে গো? আমারটা আসছে কেন? কিছু গোলমাল হলো নাকি? কার? আমার এই ভিডিওটার মাঝে একটা মানুষের চিহ্ন, মানে যেটা আমরা যেমন কন্টাক্টে যেমন মানুষের চিহ্নগুলো থাকে না, ওটা দেখাচ্ছে কেন বলো তো? কি জানি, বুঝতে পারছি না তো। তুমি কোথাও টাচ করেছো বোধহয়, দেখো না, সব সময়ের জন্য আছে। না না, ওইটা আছে, ওটা তো আমারও আছে, ওটা হয় হ্যাঁ। ভিডিও করলে হ্যাঁ, আমাদেরও, তুমি বুঝতে পারছো না, আমাদেরও আছে গো, তুমি তোমারটা বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা ভিডিও অন করতেই হবে এটা। আচ্ছা আচ্ছা, কিন্তু আগে মনে হচ্ছে হাত তুলেছেন। হ্যাঁ, বুলবুল দি বলো, তোমার পিঠে করার তাগিদ এসেছে মনে হচ্ছে। বুলবুল দি বলে ফেলো। পিঠে না, চা খাওয়ার তাগিদ এসছে। আচ্ছা, আমি বলছি, কাঁথা মুড়ি দিয়ে ঘুম, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। হাতটা নামি দাও, হ্যাঁ হাতটা নামি দাও। হ্যাঁ হ্যাঁ। কাঁথা মুড়ি দিয়ে ঘুম, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। রাত্রির কেটে গিয়ে ভোর হলো কিনা, কাঁথা থেকে উকি দিয়ে সেটাই বুঝি না। কখন ভেঙেছে ঘুম ঠিক নেই তার, তবু সব নিঝুম কাটেনি আধার। বার হয়ে ঘর থেকে দেখি ওরে বাবা, মেঘেরা আকাশ ঢেকে বসিয়েছে থাবা। আধারে শূন্য লোকে কালো মেঘগুলি, সূর্যি মামার চোখে পড়িয়েছে ঠুলি। রবির সকালও তাই মিশ কালো রাত, দিনে রাতে নেই ভাই কিছুই তফাৎ। আমি তাই তড়ি ঘড়ি ঘরে ফিরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ি কাঁথা মুড়ি দিয়ে। নমস্কার। বাহ, খুব সুন্দর খুব সুন্দর হয়েছে।
হুম, ভালো আছে। এইরকমই হয়, এইরকমই হয় সত্যি করেই। হুম। সবাই বেশ মকর সংক্রান্তিকে উদ্দেশ্য করে, শীতকে উদ্দেশ্য করে ভালোই কবিতা বলছো গো, খুব ভালো। পম্পাদি বিরাট শীত লেগেছে গো। হুম। আচ্ছা, এরপরে কে বলবে? শিউলি, শিউলি আছো? আছি তো। বলবে এখন? হ্যাঁ, বলছি। বলো। আমি তো আজকেও স্বামীজিকে বলতে পারছি না, আজকেও স্বামীজি নিয়েই বলছি। খুব ভালো, কালকের রেসটা চলুক এখনো। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ স্মরণে লেখাটা হচ্ছে দেবু মহারাজ। সপ্তর্ষির ঋষি যিনি, নামিলেন ধরায় তিনি, ঠাকুরের প্রেম আহ্বানে, সাধিতে তাহার কাজ, ধরিয়া সন্ন্যাসী সাজ, আসিলেন যুগ প্রয়োজনে। কলকাতা নগরীতে শিমুলিয়া পল্লীতে 1863 সালে দত্তগৃহ আলো করি, বীরেশ্বর নাম ধরি আবির্ভূত হলেন ধরাতলে। ঠাকুরের কাছে আসি, পদতলে তার বসি, দূর হলো সংশয় যত, শুনি সে নূতন কথা, সপিলেন জীবন তথা, দাস হলেন জীবনের মতো। শিব জ্ঞানে জীব সেবা শুনেছেন কে কোথা কেবা, এ যুগের প্রয়োজন তরে, মানুষ ঠাকুরের কাছে শুনি প্রচারিলেন ওই বাণী, বনের বেদান্ত এলো ঘরে। তার কৃপা লাভ করে চলিলেন সমুদ্র পাড়ে, চিকাগোর ধর্ম মহাসভায়, হিন্দু ধর্ম মূল কথা, শুনিলেন জগৎ তথা, মুগ্ধ সবে জ্ঞানের ছটায়। স্বদেশে ফিরিয়া আসি, সকলে একত্রে বসি, রামকৃষ্ণ মিশন স্থাপিলেন, বেলুর মঠ সৃষ্টি করি, রামকৃষ্ণ ভাব প্রচারী, নূতন এক ধারা প্রবাহিলেন। বুঝি মায়ের স্বরূপখানি, মহাশক্তির বিকাশ জানি, পুজিলেন তার শ্রীচরণ দুটি, ঠাকুরের কাজ শেষে জীবনের অবশেষে পেয়েছিলেন তিনি শেষ ছুটি। নমস্কার। বাহ, ম্যাডাম, কবিতার নাম কি, টাইটেলটা? খুব সুন্দর স্বামী স্বামী? বিবেকানন্দ স্মরণে দেবু মহারাজের লেখা। আচ্ছা, খুব ভালো, খুব ভালো হয়েছে শিউলি। খুব ভালো ভালো হয়েছে। কালকে হজলা শ্রদ্ধা থেকে যে আমরা সারা দিনটা উদযাপন করেছিলাম, তার রেসটা আজকেও পেলাম, হ্যাঁ, খুব ভালো লাগলো। এখানে কিছু নেই, এই যে খুব ভালো হয়েছে। সোর্সটা এটা ডিলিট করে এরপর বৈশাখী, দিই, নতুন করে আবার যদি হ্যাঁ। উইন্ডো ক্যাপচার কালকে কি তুমি কি কি কবিতা বলেছিলে গো? কালকে আমি বিবেকানন্দ বলছি, ওই কবিতাটি ও, বলেছিলাম। আমি তোমার সময় অনলাইনে জয়েন করিনি, তাই হ্যাঁ, তোমারটা তুমি শুনতে ছিলে মিস না, করেছি। তুমি ছিলে হ্যাঁ, না। তারপরে জয়েন করেছিলাম। সুবোধ সরকারের আমি বিবেকানন্দ বলছি। বাহ বাহ, খুব ভালো। 12 তারিখ না, 14 তারিখে এটা আচ্ছা, আজকে আমি একটা পিঠে পুলি নিয়ে করি। আজকে তো এক্ষুনি পিঠে ও। করতে হবে, কালকে পৌষ সংক্রান্তি। হ্যাঁ, খাইয়ে দাও। তো হ্যাঁ, কবিতাটির নাম হচ্ছে পৌষ সংক্রান্তি, নেই তো হোয়াটসঅ্যাপটা, লক্ষণ ভান্ডারীর লেখা। উইন্ডোটা শুধু এসছে। পৌষ সংক্রান্তি গায়ে মহাধুম পড়ে, সবাকার ঘরে ঘরে গুড় পিঠে করে, চাল গুড়ি ডাল বিড়ি সমানে মিশিয়ে, সরু চাকুলির পিঠে খায় গুড় দিয়ে, নারিকেল তিল গুড় দুধ চাছি আর, পাটি পিঠে দুধ পুলি হরেক প্রকার, ধন্য ধন্য পল্লী গ্রাম পিঠের বাহার, দিনে রাতে খায় পিঠে উত্তম আহার, নারিকেল তিল গুড় নানা উপাচার, সব কিছু দিয়ে পিঠে যতেক প্রকার, পিঠে পুলি উৎসবে হাস্য কলরবে, ঘরে ঘরে মহানন্দে পিঠে খায় সবে, পিঠে পুলি উৎসবে ভারী ধুম হয়, পিঠে খেলে পেটে সয় সর্বজনে কয়। নমস্কার। সুন্দর, খুব ভালো হয়েছে ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে বৈশাখী, দারুণ হয়েছে, থ্যাংক ইউ। খুব সুন্দর। বেশ বিভিন্ন স্বাদের কবিতা পাচ্ছি আমরা আজকে। সিলেকশন, কবিতাটির সিলেকশন খুব সুন্দর।
কালকে হ্যাঁ, তো দাদা আছেন। ধরুন কেউ করলেন না, সেটা তো এখানেই রয়ে খুব যাবে। ভালো হয়েছে। দাদার কবিতায় কালকে আমরা কবিময় হয়ে এই যে উঠেছি। ধরুন আজকে যে তাই? আছে এটাই বাহ। হুম। সিলেক্ট করলেন, আচ্ছা দাদা। খুব সুন্দর ছিল কবিতা। হুম। সিলেক্ট পডকাস্ট দাদা আজকে কিছু শোনাবেন নাকি আমাদের জন্য পিঠে নিয়ে? স্টার্ট টেবিল এখানে পিঠে? বদলে এটা স্টার্ট করে রাখতে হবে, দিয়ে ঠিক আছে, আপনি যেটা শোনাবেন সেটাই শুনবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমরা আপনি তো কথা আবার- রাখো। হ্যাঁ, Okay, আমি ভাবছি হয়তো কালকে তো পিঠে পুলি আজকেই তো কিছু হয়তো লিখে হ্যাঁ। নিয়েছেন নাকি, সেটাই বললাম। না না আজকে আজকে মেয়েরা কি পাইনি। করবে না নাকি? আজকে হ্যাঁ হ্যাঁ, বলছি পিঠে পারবো না, কেউ কারো পিঠে করার ইচ্ছা নেই নাকি? হ্যাঁ হ্যাঁ। ঠিকই তো, আমি তো ওইটাই বলছিলাম যে সবাই কি করে মা এতজন উপস্থিত আছে, পিঠে বোধহয় সন্ধ্যের পরে করবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এই ক্লাসটা কেউ ছাড়তে চায় না দাদা। হ্যাঁ যারা হজলা যে- ভালোবাসে তারা তো হজলা যে আসবেই। নেশা ঢুকিয়ে দিয়েছে, কেউ ছাড়বে না। তাই তো। হ্যাঁ দাদা, আপনি কিছু বলবেন? আমি একটু পরে বলি, একটু খুঁজাখুঁজি করি কোথায় কি আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এরপরে শ্যামলীদি বলো। আমি বলার শ্যামলীদি। চেষ্টা করবো। আচ্ছা শ্যামলীদি বলুন তাহলে। হ্যালো, বলছি আমি তো পিঠে পিঠে করতে পারি না, আমি বৈশাখের কাছে যাব। আমি একটা অন্য কবিতা শোনাই। হ্যাঁ, হ্যাঁ, আমি করছি। কবিতাটার নাম হচ্ছে সামাজিক বিধি, লিখেছেন দীপক কর্মকার। আজকের কাগজ দেখেছেন? দারুণ খবর, পোল্যান্ড ও আমেরিকা ইত্যাদি ইত্যাদি। গৌরহরির ব্যস্ততা বাজারের ব্যাগে, হাতের চাপে নিস্পন্দ, পেটের ভেতর টান টান স্প্রিং, পেটের পিঠে দম দেওয়া অফিসের চাবি, বাক্সের হাতল এবং বড়বাবুর রক্তহীন চোখ, গৌরবাবু টান টান ধনুকের ছিলা, লক্ষ্য ভেদে অভ্যর্থ ভুল নিশানা, পাটকিলা পাঞ্জাবির পকেট, মেয়ের বিয়ের পণ কিংবা ছেলেদের স্কুল কিংবা তুরুপের ইস্কাপন, রাজ্য লটারির টিকিটের মাপে খুব ছোট তবে হৃদয় আন্তর্জাতিক, মরুভূমির বালির ঝড় এবং মুঠোয় প্রাণবস্তু, দুয়েরই ওপর লেবেল মারা, ব্যবহারে অস্পষ্ট, খোলা নিষেধ, সাবধানে নাড়বেন। গৌরবাবু নিষেধাজ্ঞা মানেন, মাদুলি, তাবিজ এবং ফকির, জ্যোতিষীর ঘরেও যাতায়াত, ভীতু নয়, তবে নিয়ম ও আইন তো মানতেই হয়। ক্রমাগত উল বোনা, দুরূহ আঙ্গিক কাঁটা দুটি, নৃত্যে নিপুণ দুটি হাতে শিল্পের রহস্য, পায়ের কাছে পোষমানা রোদ্দুর, ল্যাজ নাড়ে দোলন ছায়ায়। দুবরাজপুরের মেলাতলায় তখন বেশ কিছু চাষি, অঘ্রাণের শেষ বেলায়, ভাত ও ঘামের গন্ধ, কেনা বেচা ও পুতুল নাচ, পাশাপাশি নাগরদোলায় ঘোরে মাটির কাছাকাছি, ঘুরছে ঘুরছে ঘুরছে। দুহাতে গাছের শেকড় এবং লতা, বাহুর পেশিতে গুড়ির ছায়া, বুকের পলি এখন জমে পাথরের থালা এবং বাটি, ভাতের গন্ধ এবং সোয়েটার, পাথুরে বুকে শুয়ে থাকা নারী, আদর, প্রেম ও শিল্পের সমষ্টি, তৃপ্তির উদ্গার এবং ফুল ফোটা। বাহ, খুব ভালো হয়েছে ম্যাডাম। দারুণ গো, খুব সুন্দর অন্য হয়েছে। স্বাদের অন্য স্বাদের পেলাম শ্যামলীদির কাছ থেকে। তা আমাদের মিতাদি আজকে প্রিয় দিদি কেন নাই আজকে? পিঠে করছে? কি জানি, আমিও তো লিখলাম তুই জয়েন করবি না, কই উত্তর দেয়নি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ লক্ষ্মীদি, তাহলে এরপরে আরম্ভ করো। হ্যাঁ আমি একটু পড়ার চেষ্টা করছি, কেমন? হ্যাঁ। জাগো বিবেক জাগো, বিবেকানন্দের কবিতা। হে বিবেকানন্দ, দেখো চেয়ে তোমার ভারতবর্ষ আজ কোথায় দাঁড়িয়ে। তোমার দেখা সেই ভারত এটা আনপিন করে দিয়ে উন্নত হয়েছে বটে, এই যে কিন্তু নৈতিকতা আজ ধুলায় গেছে মিশে। যে ধর্মের মান দেখাবেন। তুমি বাড়িয়েছিলে সবাইকে দেখা যাচ্ছে বিশ্বের দরবারে, তখন এখানে গুণার থেকে সেই ধর্ম নিয়ে চলছে ক্লাস 2। আজ রাজনৈতিক খেলা। হ্যাঁ, ভ্রাতৃত্বের বন্ধনে যে ধর্ম মানবতার গান গাইতো, ওই হসলা সেই ধর্মকে যে আছে সেই লিঙ্ক ব্যবহার করে আজ ওরা ঝরায় রক্ত। দীপ্ত
কণ্ঠে তুমি একদিন বলেছিলে, হে ভারত, ভুলিও না নিচু জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি মেথর তোমার রক্ত, তোমার ভাই। কিন্তু আজ কিছু মানুষ নিজেদের আখের গোছাতে বিভেদের বিষ ছড়াচ্ছে, এদের মাঝে লাগাচ্ছে দাঙ্গা। যে নারী জাতিকে তুমি মাতৃরূপে বন্দনা করেছিলে, সেই নারী আজও নিরাপত্তাহীনতায় ভোগে। সেই নারীদের আজও দমিয়ে রাখার চেষ্টা করা হয়। সেই নারীরা আজও গুমড়ে মরে উন্নত এই সমাজে। যে যুব সমাজকে তুমি আগামী দূত বলেছিলে, সেই যুব সমাজ আজ ভূত হয়ে আছে নেশার অন্ধকারে। সেই যুব সমাজ আজ ডুবে আছে মোবাইলে। সেই যুব সমাজ পরিণত হয়েছে নেতাদের হাতের পুতুলে। ভারত গড়ার দায়িত্ব আজ যাদের কাঁধে, তারাও আজ উলঙ্গ, মত্ত ক্ষমতার লোভে। তবুও তাদের দেখে জনগণ দেয় হাততালি, ভিড় জমায় তাদের জনসভায়। সত্যি কবে ফিরবে সেই সুদিন, যে দিনের স্বপ্ন দেখেছিলে একদিন তুমি? তোমার চেতনায় কবে উদ্বুদ্ধ হবে গোটা সমাজ? কবে কবে ফিরবে সেই দিন, সেই সুদিন? নমস্কার। লেখাটা কার লেখা কবিতাটা? অর্কদ্যুতি জানা। হ্যাঁ, অর্কদ্যুতি জানা। অর্কদ্যুতি জানা। খুব ভালো হয়েছে লক্ষ্মীদি, খুব সুন্দর। আর তোমার বাড়ির দেয়ালে দেখছি আমি বিবেকানন্দকে করেছো। হ্যাঁ, বাহ, ভালো ভালো পড়েছে। খুব সুন্দর। চিন্তা করলাম কেন কালকে রেস্টটা কাটেনি তো, ওই জন্য একটু কাল থেকে না কাটাই ভালো গো, খুব সুন্দর হয়েছে। আমি ভালো এরকম ভাবে কখনো জড়িয়ে থাকিনি, মানে বিবেকানন্দের সাথে, মানে এই হোসলাতে এসে সত্যিই তাই মনে হচ্ছে আরো জানি, আরো কত কিছু ইয়ে করি, এটাই আর কি। খুব ভালো, ঠিক আছে, খুব ভালো হয়েছে। এরপরে তৃপ্তি হাত তুলেছে। তৃপ্তি, তুই করে ফেল, তাড়াতাড়ি পিঠে করবি ভাবছিস। আরে নিউজ রিডিং আছে যে আমার, পিঠে অনেক দেরিতে হবে। হ্যাঁ তুই কর। বলছি একটু বড় আছে, হ্যাঁ কবিতাটা, দু পাতা। ঠিক আছে, বল। আজকে তো বেশি নেই। আমি অচিন্ত কুমার সেনগুপ্তর ছন্ন ছাড়া কবিতাটা পড়ছি। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া, আঁকা বাঁকা শুকনো কতকগুলি কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট রিক্ত জীর্ণ, লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বললে ওদিকে যাব না, দেখছেন না ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিচ্ছু নেই, থিত নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা নেই, শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই,
হাসপাতালে বেড নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারোর দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধা হরণের উদাহরণ নয়, তা সুধা হরণের ক্ষুধা হরণের উদাহরণ। শুধু নিজের কোলের দিকে ঝোল টানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির, এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছে লোপাট করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে সেই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে সেই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেচিন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, এক স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললাম, না, ওখান দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, লে হালুয়া, সোল্লাসে চেঁচিয়ে উঠলো ছোকরারা, সিটি দিয়ে উঠলো, পেয়ে গেছি, চল পানসি বেলঘড়িয়া। তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পিছনের সিটে। বললুম, কদ্দূর যাবে? ওই কাছেই, ওই দেখতে পাচ্ছেন না ভিড়, সিনেমা না, জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পিছে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সে লোক? একটা বেওয়ারিশ ভিখিরি, রক্তে মাংসে দলা পাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিচ্ছু নেই। শোয়ার জন্যে ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই, ভিক্ষার জন্যে পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাখামাখি সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজা কোলে করে ট্যাক্সির মধ্যে তুলে দিল। চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝঙ্কৃত হয়ে, এ প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশে কঠিনে, সিমেন্টে কংক্রিটে, ইটে কাঠে পিচে পাথরে, দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলেই স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা, মর্মরিত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ। উড়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি। ধীরে ধীরে ঘনপত্র পুঞ্জে ফেলেছে স্নেহার্দ্র দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। নমস্কার। অপূর্ব, দারুণ কবিতা এটা। এটা আমাদের যখন কলেজ লাইফ ছিল সেই সময়তে পড়তাম, এত সুন্দর কবিতা যে পড়তে পড়তে রোমাঞ্চিত হতাম। আর সত্যি তাই, ওই নকশাল পিরিয়ড, মুক্ত সুখ, সেই সময়কার এক সিচুয়েশনের মধ্যে এই কবিতা গায়ে একটা অন্যরকম একটা জোশ এনে দিত। খুব সুন্দর কবিতা, আর তুমি পড়েওছো খুব সুন্দর। তাহলে আপনি খুব ভালো প্রতিদিন জয়েন করবেন, দিয়ে আপনি শুনবেন। ঠিক আছে, আপনাকে যখন বলা হবে যে আপনি কিছু বলুন, এরপরে দেবাশিস বাবু আছেন? তৈরি নেই। আমি দুলাল চন্দ্র অধিকারী আছি। আচ্ছা, হ্যাঁ আমি শ্রোতা। আচ্ছা, ঠিক আছে, দুলাল বাবু আপনারটা শুনিয়ে দিন। দুলাল বাবু, হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনারটা শোনান। আচ্ছা, নমস্কার, আমি দুলাল চন্দ্র অধিকারী দুর্গাপুর থেকে বলছি। আমি স্বামীজিকে নিয়ে 2 লাইন লিখেছি, আমার নিজের লেখা।
কবিতাটার নাম হচ্ছে স্বামীজি লহ প্রণাম। আপনার ভয় নেই কিছু, মানে আপনি ওং নম জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপ হারিনে আমাদের তো সবাই সহসা মহাশূন্যে মহা ওঙ্কার ধ্বনি কান পেতে শুনি এ কার পদধ্বনি সপ্তঋষির সন্ন্যাসী বীর চিরগৈরিক ধারী হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন শ্রীরাম ও কৃষ্ণ বত সহায়কারী জয় বীরেশ্বর বিবেক ভাস্কর জয় শ্রী বিবেকানন্দ ঘোষিলে নবীন যুগের বার্তা উঠিল উদার ছন্দ স্বদেশে বিদেশে উছলি উঠেছে তোমার মহান মন্ত্র মুছে দিলে ধরায় জাতের কালিমা ঘুচিয়ে দিলে দ্বন্দ্ব ধর্মে বিজ্ঞানে বাঁধি এক টানে খুলিলে মানব নেত্র ব্রাহ্মণ চণ্ডাল শুদ্ধ মেথরে রচিলে মহান ক্ষেত্র শিব জ্ঞানে জীব সেবা করি তুমি শীর্ষে উঠিলে ভাসি শুনিল বিশ্ব শুনিল নিঃস্ব শুনিল প্রসাদবাসী স্বামীজি তোমার মহাবীর বাণী ঊর্ধ্বে মাতৃশক্তি সেই ভাবের গরিমা সমাজের বুকে আনিল মহাক্রান্তি কিন্তু কিন্তু আজ প্রভু শুনিতে কি পাও তাদের আর্তস্বর বিচার চেয়ে কাঁদছে মায়েরা কামদুনি আরজি কর কাঁদছে মেয়েরা কাকদ্বীপ আর উন্নাও হাতরসে মাতৃশক্তি লাঞ্ছিত আজ হাটে বাজারে বাসে বীর সেনাপতি বিবেকানন্দ এসো গো ফিরে একটিবার মাতৃশক্তি জাগাও আবার প্রণমী চরণে বারংবার। নমস্কার। বাহ, কালকেও শুনেছিলাম অনলাইনে আপনার কবিতা। খুব ভালো কবিতা। আর একটা ওইটা নিয়ে লিখেছিলাম যখন আমরা কলেজ লাইফে বিবেকানন্দ শঙ্করের লেখা বিবেকানন্দের সম্বন্ধে পড়তাম, তো কালকে তার সময় হলো না ওইটা বলার জন্য। আবার অন্যদিন, এখন রেস্ট চলতেই থাকবে, আপনি অন্যদিন আবার শুনিয়ে দেবেন। হ্যাঁ, খুব ভালো হয়েছে আপনার কবিতা, খুব সুন্দর। ওটা কালকে ওই বললেন, শান্তনু স্যার বললেন যে অন্যদিনে শুনিয়ে দেবেন বা আবার অন্যদিন হয়তো উনি কিছু ক্লাস করা দিবেন আর কি, একটা এরকম। হ্যাঁ, এখন বিবেকানন্দের পর্ব চলছে তো সেইটা আমি মানে যুবকদের নিয়ে যে অগ্নিবীর বাণীতে উনি যে ভাষণ দিয়েছিলেন এবং পরাধীন সমাজের নবীন দের দিকে নিয়ে, নবীনদের নিয়ে কি বলতে চেয়েছিলেন সেটা নিয়ে একটা কবিতা আমি রচনা করেছিলাম আর কি। যদি আজকে সময় হয় তাহলে বলতে দেবেন, তাহলে বলবো। ঠিক আছে, অন্যরা সব বলুক, আজকে মেয়েদের একটু ব্যস্ততা আছে তো, ওদের আগে ছেড়ে দিই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। এরপরে পম্পাদি বলো। কিছুই ভালো করে তৈরি করিনি, শুধু একটা ছোট্ট কবিতা বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের খুঁজে পেতে বার করলাম, বলাকা থেকে। খুব সুন্দর। পৌষের পাতাঝরা তপবনে, এটার নাম। পৌষের পাতাঝরা তপবনে আজি কি কারণে টলিয়া পড়িল আসি বসন্তের মাতাল বাতাস, নাই লজ্জা নাই ত্রাস, আকাশে ছড়ায় উচ্চহাস, চঞ্চলিয়া শীতের প্রহর শিশির মন্থর, বহুদিনকার ভুলে যাওয়া যৌবন আমার সহসা কি মনে করে পত্র তার পাঠাইছে মোরে, উচ্ছৃঙ্খল বসন্তের হাতে অকস্মাৎ সঙ্গীতের ইঙ্গিতের সাথে। লিখেছে সে, আছি আমি অনন্তের দেশে, যৌবন তোমার চিরদিনকার, গলে মোর মন্দারের মালা, পিঠ মোর উত্তরীয়, দূর বনান্তের গন্ধ ঠালা, বিরহী তোমার লাগি আছি জাগি, দক্ষিণ বাতাসে ফাল্গুনের নিঃশ্বাসে নিঃশ্বাসে আছি জাগি, চক্ষে চক্ষে হাসিতে হাসিতে, কত মধু মধ্যাহ্নের বাঁশিতে বাঁশিতে। লিখেছে সে, এসো এসো চলে এসো বয়সের জীর্ণ পথ শেষে, মরণের সিংহদ্বার হয়ে এসো পার, ফেলে এসো ক্লান্ত পুষ্পহার, ঝরে পড়ে ফোটা ফুল, খসে পড়ে জীর্ণ পত্র ভার, স্বপ্ন যায় টুটে,
ছিন্ন আশা ধুলি তলে পরে লুটে, শুধু আমি যৌবন তোমার চিরদিনকার, ফিরে ফিরে মোর সাথে দেখা তব হবে বারংবার, জীবনের এপার ওপার। সেটুকু। বাহ, খুব সুন্দর হয়েছে পম্পাদি, খুব সুন্দর হয়েছে। পড়ার ধরনটি পাল্টেছে বলে বড় ভালো লাগছে এখন। হ্যাঁ হ্যাঁ, একটু দেখে নিয়েছি আর কি, একবার দুবার, সেইটাই হয়তো ভালো হয়েছে। করে, খুব সুন্দর হয়েছে। ঠিক। এরপরে আমাদের মধ্যে অমলেন্দু বাবু আছেন, আপনার ভিডিওটা অন করুন। অমলেন্দু স্যার হচ্ছে আর আমাদের অফিসেই এসছেন, তো আচ্ছা, উনি আচ্ছা। আমাদের অফিসেই আছেন, উনি কলকাতা থেকে এসছেন আমাদের এইসব কার্যকলাপ দেখেই, তো উনি এখান থেকেই জয়েন করেছেন, উনি সিস্টেমটা দেখছেন সব, তো ওনাকে বাদ দিয়ে আপনারা সবাই করুন, উনি শুধু জাস্ট দেখছেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে অমলেন্দু বাবু। তা আপনার একটু সুমন, একটু ভিডিওটা অন করলে ভালো লাগতো একবার। আচ্ছা, ঠিক আছে, এবারে রামশঙ্কর স্যার করুন কিছু। হ্যাঁ, এতক্ষণ তো নানা রকম শুনলাম। হ্যালো, এবারে একটু অন্য ধরনের কবিতা। হ্যাঁ হ্যাঁ, দেখেছি আপনাকে, অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে, খুব ভালো লাগলো, এইভাবেই থাকুন আমাদের সাথে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই কবিতার নাম ধর্মাশোক চণ্ডাশোক। একটুকু অন্যরকম স্বাদ, যদিও আপনার লেখা? আপনার হ্যাঁ, লেখা? আমারই লেখা। বাহ, মহাভারত কোথায় চলে গেলেন? কি শুনবে বলো? বিবেকানন্দই শুনবে? তাহলে অন্য না 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 না, এটা আপনি যেটা বলছেন ওইটাই শুনবো। শুনবো, এটা আপনাকে চিন্তা করছি, কোথার থেকে কোথায় যাচ্ছেন আপনি। আমি অন্যায়ের সাথে আপোষ করিনি কখনো, আমি অন্যায়ের সাথে আপোষ করিনি কখনো। যে মেয়েটিকে ঘিরে ধরেছিল একদল কুকুর, কেউ টানছিল হাত, কেউ খুলছিল পোশাক, আমি দাঁড়িয়ে থেকে দেখতে চাইনি সেই শয়তানি সুখ। আমি অন্যায়ের সাথে আপোষ করিনি, তাই হাসপাতালে শুয়ে আছি হয়ে ধর্মাশোক। আমি অন্যায়ের সাথে আপোষ করিনি, অন্যায়কে দেখি অন্য চোখে, কিন্তু আকাশ ঢেকেছে দূষণ বিবর্ণ অন্যায়ের শত শত মেঘে। গ্রামে গঞ্জে শিক্ষিত জনপদে গোপনে গোপনে কখনো বা ন্যায়ের আবরণে, সেই কোন যুগে অন্যায় ভাবে ক্রুশবিদ্ধ হয়েছিলেন যিশু, সেই কোন যুগে অন্যায় ভাবে ক্রুশবিদ্ধ হয়েছিলেন যিশু। খ্রিস্টান জনতার পিতা কত নির্মম ভাবে অন্যায়ের হাতে মৃত্যুকে করেছেন আলিঙ্গন অমলিন দেব শিশু। আমি অন্যায়ের সাথে আপোষ করিনি, ইচ্ছে ছিল হব চণ্ডাশোক। এইটুকু। খুব সুন্দর, অদ্ভুত লেখনী আপনার, নমস্কার, খুব ভালো। মানে আছে ধর্মাশোক আর চণ্ডাশোক বলার মধ্যে শেষের দিকেও যে চণ্ডাশোক হবার ইচ্ছা ছিল, হতে পারা যায়নি। হ্যাঁ, আর একটুকু বলি, এটা ইনকমপ্লিট, এখনো তার নামও দিইনি, এবং শেষের আর একটুকু একটা দু চারটা লাইন হলে ভালো হয়, তবুও পড়ে দিলাম, তোমরা শুনে রাখো, তারপরে অন্য সময়। খুব ভালো, দারুণ।
ওকে, বাই। ওরে খবর কালেক্ট কর নিউজ পেপার থেকে। আর কে বাকি আছে? হাত তুলো। আমি। হাত তুলো। তুমি বলো। হ্যাঁ, হাত তুলো। হ্যাঁ, করো করো রূপালি দি। হ্যাঁ গো রিনাদি, বিথিকা দি ভালো আছেন গো? দিদিতে দিদি কোনো হ্যাঁ, বিথিকা দি ইয়েতে গেছে, কলকাতায় গেছে, ভালো আছেন। বলো। আমি তাহলে একটা কবিতা বলছি। এটার নাম হচ্ছে ফ্যান। ফ্যান মানে ভাতের যে ফ্যান হয় সেই ফ্যান। প্রেমেন্দ্র মিত্রের লেখা। নগরের পথে পথে দেখেছ অদ্ভুত এত জীব, ঠিক মানুষের মতো কিংবা ঠিক নয়, যেন তার ব্যঙ্গচিত্র বিদ্রুপ বিকৃত, তবু তারা নড়ে চড়ে কথা বলে আর জঞ্জালের মতো জমে রাস্তায় রাস্তায় উচ্ছিষ্টের আস্তাকুড়ে বসে বসে ধোকে। আর ফ্যান চাই, রক্ত নয়, মাংস নয়, নয় কোনো পাথরের মতো ঠান্ডা সবুজ কলিজা। মানুষের সৎ ভাই চাই শুধু ফ্যান, তবু যেন সভ্যতার ভাঙে নাকো ধ্যান। একদিন এরা বুঝি চষেছিল মাটি, তারপর ভুলে গেছে পরিপাটি। কত ধানে কত হয় চাল, ভুলে গেছে লাঙলের হাল। কাঁধে তুলে নেওয়া যায়, কোনোদিন নিয়েছিল কেউ? জানো না কো আছে এক সমুদ্রের ঢেউ, পাহাড় টলানো, অন্ন ছেঁকে তুলে নিয়ে ক্ষুধাশীর্ণ মুখে যেই ঢেলে দি ফ্যান, মনে হয় সাধি একই পৈশাচিক নিষ্ঠুর কল্যাণ। তার চেয়ে রাখি যদি ফেলে পচে পচে আপন বিকারে, এই অন্ন হবে নাকি নিত্যু লোভাতুরা অগ্নি জ্বালাময় তীব্র সুরা। রাজপথে কচি কচি এইসব শিশুর কল্যাণ, মাতৃস্তন্যহীন দধিচির হার ছিল এর চেয়ে আরো কি কঠিন? মনে হলো প্রাইমারি স্কুলে হেডমাস্টার বলেছে, রূপা রিডিং পড়, তা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখে পড়ছো। মানে আমার মনে হলো আর কি এইরকম কবিতা কি এইরকম ভাবে পড়তে হয়? কবিতাকে একটুকু লালন মনে হবে এই আদর করছো বেশ একটা। আসলে রূপালিদি নাতি নিয়ে অস্থির বোধহয় সময় পাইনি গো। আচ্ছা, আমাকে ধরিয়ে দিলেন, আবার আমি যখন করব তখন একটু বলে দেবেন। এটা তা নয়, তোমার কবিতাটা এত সুন্দর, তুমি যদি একটুকু সুললিত ভাবে একটু ভাবের সাথে বলতে পারতে তাহলে কবিতাটা প্রাণ পেত, ভালো হতো। ঠিক আছে, পরের বার ভালো করে চেষ্টা করো। নিশ্চয়ই করব, ধরিয়ে দিয়েছে, নিশ্চয়ই। আমাদের কবি স্যার সবাইকে যেভাবে বলবেন সেইভাবেই তৈরি হতে হবে, তবে তো আমরা কিছু শিখবো। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। সত্যি তো বলতে হবে না, আমরা কি অত পারি, আপনি আছেন যেখানে। ঠিক আছে, এরপরে সুমন আর কেউ বাকি আছে? তুমি বলো না। সরি, তপতি ঘোষ ম্যাডাম বাকি আছেন। আচ্ছা, তপতি আছেন। নিবেদিতা ম্যাম জয়েন করেছেন, পিঠে করে এসেছেন। বুলবুল দি আছে, বুলবুল দি হয়ে গেছে। তাহলে কে কে আছেন আরম্ভ করুন। কনক ম্যাডাম, তপতি ম্যাম, নিবেদিতা ম্যাম। ও নিবেদিতা দি পিঠে করে নিয়ে এসছে, আমাদেরকে দেখাবে বোধহয়। করো নিবেদিতা দি। আর দেবাশিস স্যার জয়েন করলেন এখন।
আমি দেবাশিস স্যার বলেছেন আজকে দর্শক আমি। বুঝিস, হ্যাঁ স্বামী বিবেকানন্দের একটু কথা পড়ছি, মানে কবিতা নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো। দেশপ্রেম নিয়ে স্বামীজি বা স্বামীজি বঙ্কিমচন্দ্র বা শরৎচন্দ্র যা লিখেছেন। দেশপ্রেম, স্বামীজি, বঙ্কিমচন্দ্র ও অন্যান্য। আমাদের নবজাগরণের নেতৃস্থানীয় প্রায় প্রত্যেকেরই ইংরেজ বা ইউরোপ প্রতি এক প্রসঙ্গে লক্ষণীয়। ব্রিটিশ জাতি এবং বিদেশি রাজশক্তি সম্পর্কে সকলেরই কিছু কিছু দুর্বলতা ছিল। রামমোহন তো প্রকাশ্যেই বিদেশি রাজশক্তি সম্পর্কে ইংরেজ শাসন ও প্রত্যহ জীবনের ইংরেজ সাহচর্যকে আমাদের সভ্য ও উন্নত হবার পথ বলেই ঘোষণা করেছিলেন। স্বয়ং বিদ্যাসাগরও শেষ পর্যন্ত এদেশে ইংরেজ রাজত্বের সুফল সম্বন্ধে আশান্বিতই ছিলেন। তাই বিদ্যাসাগরের সমস্ত কর্মপ্রয়াস শিক্ষা বিস্তার, সমাজ সংস্কারক এবং সেবা ধর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, বন্দে মাতরম মন্ত্রের স্রষ্টা ঋষি হয়েও বঙ্কিমচন্দ্র ইংরেজ রাজত্বকে সুশাসনের প্রতীক বলে মনে করতেন। তিনি বিশ্বাস করতেন ইংরেজ রাজ্যে প্রজা সুখী হবে, নিষ্কণ্টকে ধর্মাচরণ করবে। অতএব হে বুদ্ধিমান, ইংরেজদের সঙ্গে যুদ্ধে নিরস্ত হইয়া আমার অনুসরণ করো, আর ফল যাহা হইবে ভালোই হইবে। ইংরেজ না হইলে সনাতন ধর্মের পুনরুদ্ধারের সম্ভাবনা নাই। ইংরেজ বই বিষয়ক জ্ঞানে অতি সুপণ্ডিত, লোকশিক্ষার বড় সুপটু, সুতরাং ইংরেজকে রাজা করিব। এই সবই বঙ্কিমেরই উক্তি। ইংরেজ ভারতবর্ষের পরম উপকারী। ইংরেজ আমাদিগকে নতুন কথা শিখাইতেছে, যাহা আমরা কখনোই জানতাম না। তাহারা জানাইতেছে যাহা কখনো দেখি নাই, শুনি নাই, বুঝি নাই, তাহা দেখাইতেছে, শোনাইতেছে এবং বুঝাইতেছে। এ কথাও বঙ্কিমচন্দ্রের। কেশবচন্দ্র সেনও ব্রিটিশ সরকারের গুণমুগ্ধ ছিলেন। রবীন্দ্রনাথ পর্যন্ত ছোট ইংরেজ বড় ইংরেজদের পার্থক্যের অন্তরালে স্বৈরাচারী ইংরেজ সরকারের সব রকম সমালোচনাই এড়িয়ে গেছেন এবং শরৎচন্দ্রের পথের দাবি প্রকাশের পর শরৎচন্দ্রের চিঠির প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ মহানুভব ইংরেজ প্রশস্তির কথাও এই প্রসঙ্গে মনে পড়বে। যদিও কবিতায় কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। নমস্কার। বাহ বাহ, অনেক জানতে পারলাম। সবচেয়ে ভালো লাগছে যে শ্রদ্ধা আর হসলা থেকে যে বিবেকানন্দের আমাদের এই প্রথম যে কালকের এটি হলো, হ্যাঁ, বিবেকানন্দকে শ্রদ্ধা জানানোর জন্য অনুষ্ঠানটি, তা আমরা মনে রেখেছি বা বিবেকানন্দময় হয়ে আছে আমাদের হৃদয়ে। তাই সেই কালকের রেস আজও চলছে, যেন সবার মনে সবসময়ই চলে। আমাদের যে সামাজিক অবক্ষয় থেকে যেন আমরা মুক্তি লাভ করি, বিবেকানন্দের বাণী উপদেশ সবকিছু আমরা যেন সবসময় স্মরণ মনন করি। যাই হোক, খুব ভালো লাগলো নিবেদিতা দি। আচ্ছা, এরপর তপতি দি আছেন, কনক দি আছেন, কেউ বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি করি। হ্যাঁ, আমি করছি। কবি সুকান্তে প্রিয়তমা সুর। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছে বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে, ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্ত তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ,
চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি, কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রি চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন। যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মড়কের দুঃসহ আঘাতে বার বার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটি জানি না, তাও তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায় ঘরে ফেরার সময় এসে গেছে। জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই, মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সংবর্ধনা রটবে না লোক মুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার, তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্যে যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, শেষ সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরে জমে থাকে দুঃসহ অন্ধকার। নমস্কার। বাহ, খুব সুন্দর একটি কবিতা। রক্ত তপতী ম্যাডাম তো আমাদের কম্পিটিশনে ছিলেন এবং তখনও বোধহয় এই কবিতাটি তিনি আবৃত্তি করেছিলেন। আমি ওটা করিনি, আমি করেছিলাম ওই রবীন্দ্রনাথের সন্ধ্যা প্রভাত। আসলে আমার বাড়িতে তখন বিয়ে চলছে, আর সেই সময় করেছি তো প্রথম রাউন্ডটা আমার হয়েছিল, মানে ক্লিয়ার হয়েছিল, সেকেন্ড রাউন্ডে তার জন্য আমার দুঃখ নেই। তবু তো কিছু জন শুনেছেন, আপনারা ভালো বলেছেন, এটাই আমার কাছে অনেক। না সত্যি ভালো, আপনার স্বরক্ষেপণ এবং প্রত্যেকটি উচ্চারণ এত সুন্দর যে আমরা নতুন করে প্রশংসা করে আপনাকে মানে কি বলবো বিব্রত করতে চাই না। এটাই আমার বড় পাওনা স্যার, আমি প্রাইজ পেয়েছি কি পাইনি, আমি ফার্স্ট হয়েছি কি সেকেন্ড হয়েছি, এটা এই বয়সে এসে আর ওগুলো ম্যাটার করে না। এই যে এতগুলো বন্ধু পেয়েছি ডিজিটালের মাধ্যমে, তারা যে আমার কবিতা শুনছে, আমি তাদের কবিতা শুনছি, এতেই আমরা সমৃদ্ধ। আমাদের মানে এটি আনন্দ, জানেন তো। সোমবার দিন হয়তো একটু দেরি হয় আমার এক এক সময়, কিন্তু এতেই আমরা আনন্দিত। এই যে আমরা এতগুলো বন্ধু আমরা শুনছি, একে অপরের প্রশংসাও করছি, আবার ভুল ভ্রান্তি ধরিয়েও দিচ্ছি, কিন্তু এটাই পাওনা। এই বয়সে এসে এটুকুই যথেষ্ট। খুব ভালো লাগে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এইভাবেই আমাদের সাথে থেকো প্রতি সোমবার। হ্যাঁ গো, আমি থাকি। আমার একটা বন্ধুও ছিল, কিন্তু ওর হাজব্যান্ডের সেই বলেছিলাম না, ও তো স্কুল টিচার, তারপর হাজব্যান্ডের অপারেশন হয়েছে, ও ছিল এতক্ষণ, কিন্তু ওই ওষুধ খাওয়াতে হবে বলে না চলে গেল। আমি সামনের সোমবার তাকে বলবো যে একটু যদি একটু আগে একটু সময়টা দাও তাহলে ভালো হয়। ওর একটা 5:30টার মধ্যে একটা ওষুধ খাওয়াতে হয় হাজব্যান্ড। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ আমি পরিচয় করিয়ে দেবো। ও আমার আছে, ঠিক আছে। ও নিজে লেখে কবিতা। আমি বলেছি তুমি মেম্বার হও এর, একদম খুব
খুব ভালো হবে, ওকে যদি আপনারা গ্রহণ করেন না আমার খুব ভালো লাগবে। অবশ্যই সবসময় ওয়েলকাম করবে হসলা। আচ্ছা ঠিক আছে, নমস্কার। আচ্ছা হ্যাঁ, পম্পাদি, খুব ভালো লাগলো। সুনলিতা দিকে অনেকদিন দেখছি না গো। পম্পাদি, সন্ধিতার হাজবেন্ডেরও না শরীর খারাপ আছে বুঝলে, আচ্ছা ঠিক আছে। হসপিটালে যাচ্ছিল, বসে বলবে, আমরা থাকতে খবর হচ্ছে। নিচ্ছিলাম, বলবে সুস্মিতা দিকে মিস করি খুব। কনক আচ্ছা, ম্যাডাম, আচ্ছা। এরপর কনক ম্যাডাম আছেন। হ্যাঁ কনক বৌদি, একটাই বৌদি আছে, তারপরে সবাই দিদি। বৌদি তুমি বলো তো। মিষ্টি বৌদি, আপনি মিউটে আছেন। কনক দি, হ্যাঁ বলছি, আমি বলছি শ্রোতা হয়ে বসেছিলাম, তবু একটু চেষ্টা করছি। অবশ্যই। গেল একটা মোবাইল, বলছে তুমি একটু দেখো, তাই। ঠিক আছে। ছাত্রধারা, কবি কালিদাস রায়। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠ তলে, চলে যায় তারা কলরবে, কৌশলের কিশলয় পর্ণে পরিণত হয়, যৌবনে শ্যামল গৌরবে। ভালোবাসি, কাছে ডাকি, নামও সব জেনে রাখি, দেখাশোনা হয় নীতি নীতি, শাসন তর্জন করি, শেখায় প্রহর ধরি, থাকে না কোহায় কোনো স্মৃতি। কদিনের এই দেখা, সাগর সৈকতে রেখা, নূতন তরঙ্গে মুছে যায়, ছোট ছোট দাগ পার ঘুচে যায় একাকার, নব নব পদ তাড়নায়। জানি না কে কোথা যাবে, জোটে হেতা তাই ভাবে, পাঠশালা যেন পান্থশালা হয়। নমস্কার। বাহ বৌদি, খুব সুন্দর হয়েছে। এরকমই প্রতি সোমবারে জয়েন করবে। হ্যাঁ বলুন। এক এক সময় আমার মনে হয় এই যে সপ্তাহে 2টো সোমবার কেন হয় না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছো। কনক বৌদির মতন সংস্কৃত বলা লোক, তার মুখ থেকে কবিতা শুনছি। বৈশাখী, সে এত সুন্দর উন্নতি করে কবিতা শোনাচ্ছে। পম্পা কত ভালো ইয়ে করছে। বাহ, সবাই খুব ভালো। এই যে প্র্যাকটিস হচ্ছে না, আর অনেক কবিতা পড়ছি আমরা খুঁজে খুঁজে, এটা থেকে আমাদের অনেক উন্নতি হচ্ছে। আমার মনে হচ্ছে এই কবিতা আর আড্ডা আলাদা উইংস, হসলার একটা অন্য উইংস আমাদেরকে বোধহয় খুলতে হবে। সেখানে বিভিন্ন জায়গায় কবিতা আবৃত্তির জন্য আমাদের নানা রকমের প্রস্তাব থাকবে, আমরা করব বিভিন্ন জনের, বৃদ্ধ কবিতা, এই নানা রকমের এই সকল থাকবে আর কি। তো দেখো সেটা চেষ্টা করো। তার সঙ্গে আপনি আছেন তো? আমি তো আর বৃদ্ধ কবিতার মতনই হবো তো, সেটার জন্য আপনি আছেন, যেটা করার দরকার সেটা আপনার মাধ্যমেই আসবে আর কি। এই রিনা, হ্যাঁ রিনা, হ্যাঁ এত কবিতা লিখছে তো, তাহলে আমরাও কিছু পাঠ করে শোনাই, একটু কাজটা কম হবে।